আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আমাদের ক্লাসরুম ওয়ানে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা প্রথম অধ্যায় সম্পূর্ণ একসাথে কভার করার ট্রাই করব। তো এর জন্য আমাদের মূলত প্রথম অধ্যায় রচনামূলক প্রশ্নবলীকে আগের থেকে সমাধান করতে হবে। তো আমরা রচনামূলক প্রশ্নবলী আগে থেকে দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমাদের মোট 4টি প্রশ্ন আমাদের রচনামূলক দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন হলো কোয়ান্টাম সংখ্যা কি, বিভিন্ন প্রকার কোয়ান্টাম সংখ্যার বর্ণনা দাও। এরপরে দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা দেখুন, মূল কণিকা কি, পরমাণু স্থায়ী মূল কণিকারগুলোর বর্ণনা। এরপরে বলছে 3 নম্বরে অরবিট ও অরবিটাল বলতে কি বুঝো, অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য লেখো। এরপরে 4 নম্বর অরবিটালের বিভিন্ন আকৃতি আলোচনা করো। এই 4টির মধ্যে 4টি গুরুত্বপূর্ণ, তবে এই আমাদের 4র্থ নাম্বার যেটা অরবিটালের বিভিন্ন আকৃতি আলোচনা করো, এই জিনিসটা আমরা এখন আপাতত স্কিপ সমাধান করার ট্রাই করব। তো চলো শুরু করি। প্রথমে আমরা আসি কোয়ান্টাম সংখ্যা কী। তো দেখো, কোয়ান্টাম সংখ্যা হলো পরমাণুতে প্রতিটি ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তরের আকার আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং নিজকে ঘূর্ণন বর্ণনা করার জন্য ব্যবহৃত সংখ্যাগুলোর মানে একত্রে তাদেরকে আমরা কোয়ান্টাম সংখ্যা বলি। এই কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকার। ঠিক আছে, কোয়ান্টাম সংখ্যা হলো 4 প্রকার। এখন কোয়ান্টাম সংখ্যা বিশ্লেষণ করে, মানে কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা বুঝতে পারি একটা পরমাণুতে ইলেকট্রন যে থাকে, ওই ইলেকট্রনের কক্ষপথ বা শক্তিস্তরের আকার আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং নিজ অক্ষে ঘূর্ণন বা স্পিন যে রোটেশন, এটা আমরা বুঝতে পারি। তো দেখো, কোয়ান্টাম সংখ্যা হলো চার প্রকার। সেটা হলো, প্রথম নম্বর হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। এরপরে দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি এল দ্বারা, এবং এরপরে রয়েছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি এম দ্বারা। এর সাথে সাথে দেখো 4 নম্বর যেটা, সেটা হলো ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এস বা স্পিন দ্বারা প্রকাশ করি। তো এখানে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এগুলো তারা আসলে বোঝায় কি। তো এই জন্য আমাদের মূলত এখন চলে যেতে হবে একটি পরমাণুর স্ট্রাকচার বা গঠন নিয়ে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের একটা পরমাণু। এই পরমাণুটা আসলে এখানে আমার আঁকা ঠিক হয়নি, এটা একটা অণু, কিন্তু আমরা এর একটা ধরেই আমরা কল্পনা করি। আমার পরমাণুর যে নোটটা সেটা আমি পাচ্ছি না। তো দেখো, এখানে যে পরমাণুটা, এই পরমাণুটার একটা গঠন রয়েছে, এটা গাঠনিক রূপ। তো এই গঠনটাকে বিন্যাস করা বা গঠনটাকে বুঝতে আমাদের যে সহায়তা করে, যেই 4টা উপাদান বা 4টা সংখ্যা, সেটাকে আমরা একত্রে মূলত বলছি কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা হলো একটা পরমাণুকে বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত সংখ্যা, কতগুলো বিষয়। তো প্রথম কোয়ান্টাম সংখ্যা আমরা দেখছি, এর প্রথম যে কোয়ান্টাম সংখ্যার প্রথম নাম্বার হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন। তো এই এন দ্বারা মূলত কী বোঝায় দেখো, এই এন দ্বারা মূলত বোঝায় এই কক্ষপথগুলোকে বোঝায়। এই কক্ষপথ আমরা এর প্রথম ক্লাসে কিন্তু আমরা কক্ষপথের ধারণা সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আমরা এই ক্লাসে কক্ষপথ জিনিসটা আরেকটু ক্লিয়ারলি বোঝার ট্রাই করি। দেখো, এই যে কক্ষপথগুলো না, এই কক্ষপথগুলো নির্দিষ্ট থাকে, যেগুলো ইলেকট্রনের জন্য স্পেসিফিকভাবে বজায় থাকে। অর্থাৎ তুমি যদি এটা হলো প্রথম কক্ষপথ, আমরা জানি ফার্স্ট অরবিট। তো এই ফার্স্ট অরবিটের জন্য মূলত এই 2টি ইলেকট্রন এটা স্থির, মানে আজীবনই প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে। এর সাথে সাথে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন। এভাবে এক একটা কক্ষপথে নির্দিষ্ট পরিমাণে ইলেকট্রন থাকবে, এবং এই নির্দিষ্ট পরিমাণ ইলেকট্রন কখনো চেঞ্জ হয় না। যদি চেঞ্জ হয় তখন সেটাকে আমরা বলি আনস্টেবল পরমাণু। ওইটা অন্য একটা ব্যাপার, সম্পূর্ণ ভিন্ন একটা অবস্থা পরমাণু। তো দেখো, এই যে কক্ষপথ যে জিনিসটা, এই কক্ষপথগুলোকে যেইভাবে প্রকাশ করা হয় তাকে আমরা প্রথম নাম্বার কোয়ান্টাম সংখ্যা বলি, যেটাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। ঠিক আছে, এরপরে আমরা দেখি কক্ষপথ জিনিসটা বুঝছি। এখন আমরা ভিতরে চলে যাব। ভিতরে গেলে দেখো কি হয়, এটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো দেখো, এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা মূলত বোঝাই এই যে প্রথম কক্ষপথ, এই কক্ষপথটাকে আমরা যদি এদিকে বের করে নিয়ে আসি, বের করে নিয়ে আসলে এই কক্ষপথের ভিতরেও নির্দিষ্ট কতগুলো অরবিট রয়েছে, আরও কতগুলো, মানে এটাকে বলে অরবিটাল। ঠিক আছে, আরও কতগুলো অরবিটাল রয়েছে। ঠিক আছে, এই প্রথম কক্ষপথের ভিতরেও আরও কতগুলো অরবিটাল রয়েছে, এগুলোকে আমরা প্রধান মানে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, এল। তো এই এল এর একটা নির্দিষ্ট সূত্র রয়েছে, এই এল এর একটা নির্দিষ্ট সূত্র রয়েছে। তো এর আগে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কিভাবে লিখব সেটা আমরা দেখে নিই। দেখো, প্রধান কোয়ান্টাম সংখ্যা এন দ্বারা আমরা প্রকাশ করি কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে এন এর মান অরবিট বা শক্তি স্তরের আকার আয়তন প্রকাশ করে। দেখো, এখানে মোট কি বলছে,
এই এন এন মূলত কী প্রকাশ করে? এই অরবিট বা শক্তি স্তরের আকার এবং আয়তন, এবং তার সাথে সাথে ইলেকট্রন কোন শক্তি স্তরে অবস্থিত তাও নির্দেশ করে। তো এই দেখো এন সমান সমান 1 2 3 4 5 এরকম ক্রমিক পূর্ণ সংখ্যা অনুযায়ী কিন্তু বৃদ্ধি পায়। তো এই প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আমরা বুঝে গিয়েছি। এরপরে আমরা আসবো সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? এখন আমরা বুঝবো সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো সহকারী কোয়ান্টাম সংখ্যা মূলত পরমাণুতে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান যে শক্তি স্তর বা কক্ষপথ নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত থাকে। দেখো প্রথমে আমরা কি বুঝেছিলাম? প্রথমে আমরা বুঝেছিলাম যে পরমাণুতে নির্দিষ্ট সংখ্যক কক্ষপথ থাকে, ঠিক আছে? এই যে প্রধান কক্ষপথ। এখন এই কক্ষপথগুলোর ভিতরেও আরও কতগুলা নির্দিষ্ট কক্ষপথ থাকে। তো ওই কক্ষপথকে আমরা বলবো হয়েছে কি উপশক্তি স্তর, ঠিক আছে? ওগুলাকে আমরা বলবো উপশক্তি স্তর বা অরবিটাল, ঠিক আছে? এটাকে আমরা বলবো অরবিট। এবং এটার ভিতরে যেই আরও কক্ষপথ আছে, আরও যেই এটা এক একটার ভিতরে আরও কক্ষপথ আছে, ওগুলাকে আমরা বলবো অরবিটাল, ঠিক আছে? বা উপশক্তি স্তর, অরবিটাল বা উপশক্তি স্তর বলবো। তো এই জিনিসটাই হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ পরমাণুর ভিতরে মানে কক্ষপথের ভিতরে আরও কতগুলো কক্ষপথ থাকে, এগুলারই আমরা বলতেছি সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? তো এটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল মূলত সূত্রটা এরকম n-1, অর্থাৎ এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর থেকে এক কম, অর্থাৎ এল এর মান এন এর থেকে সর্বদা এক কম হয়। এল এর মান মূলত এরকম হয় 0 থেকে 1 2 3 4। তো 0 হইলে এটাকে আমরা এস ধরি, এরপরে পি ডি এফ এরকম বাড়তে থাকে, ঠিক আছে? এরকমভাবে সামনের দিকে বাড়তে থাকে, ঠিক আছে? তো এরকমভাবে মূলত আমরা ইলেকট্রন বিন্যাসের যখন আমরা দেখব তখন এটা আমরা বুঝতে পারবো। তো এরপরে দেখো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এটা হলো আমাদের তৃতীয় নাম্বার কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? 3 নম্বর কোয়ান্টাম সংখ্যা, সেটা হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি। তো দেখো পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিয়াস ও কক্ষপথে ঋণাত্মক চার্জ সর্বদা ঘূর্ণায়মান থাকে। এখানে দেখো এটা একটা পরমাণু, এটা দুইটা পরমাণু আছে এখানে, কিন্তু এখানে একটা এখানে একটা। এই পরমাণুটার কথা চিন্তা করি ছোটোটা। তো এই যে এই মাঝখানে গোল অংশ এটাকে আমরা কি বলি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস, তো এই নিউক্লিয়াসের যে চার্জ সেটা হলো কি? নিউক্লিয়াসের চার্জ হলো পজিটিভ, ঠিক আছে? এর সাথে সাথে দেখো এই ইলেকট্রনের চার্জ কি? এটা হলো ইলেকট্রনের চার্জ হলো নেগেটিভ। দেখছো ইলেকট্রনের চার্জ হলো কি? নেগেটিভ। তো দেখো এই ইলেকট্রনগুলো কি করতেছে? এই কক্ষপথে ঘুরতেছে, ঠিক আছে? এই কক্ষপথে ঘুরতেছে এই নিউক্লিয়াসের চারদিকে। তো এই মাইনাসগুলো কিন্তু এখানে ঘুরতেছে আর পজিটিভগুলো কেন্দ্রে রয়েছে। তো এই যে এই সিস্টেমটার কারণে মাইনাসগুলো ঘুরে আর প্লাসগুলো স্থির থাকে। তো এর জন্য মূলত একটা বিদ্যুৎ তৈরি হয় পরমাণুতে, একটা ইলেকট্রিসিটি তৈরি হয়। তো এই ইলেকট্রিসিটি তৈরি হওয়ার জন্যই মূলত এই বিদ্যুৎ তৈরি হওয়ার কারণেই মূলত চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আমরা জানি কি বিদ্যুৎ আর চৌম্বক আসলে একই জিনিস, ঠিক আছে? তো দেখো এই চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, আর এটাকে যেই সংখ্যা দ্বারা আমরা প্রকাশ করি সেটাকে আমরা বলি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। শেষ। এরপরে দেখো এটাকে আমরা কি এম দ্বারা প্রকাশ করি, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। তো এল এর যে কোনো মানের জন্য এম এর মান এতটি পাওয়া যায়। এখন দেখো এম এর মান কিন্তু এক এক সময় এক একটা হয়। যেমন দেখো এই সূত্র অনুসারে তোমরা বাইর করতে পারবে। এটা 2L, এটা হলো 2L+1, অর্থাৎ এটা হলো এল দ্বারা আমরা বুঝতে গেছি কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে? তো এখন দেখো এই এল এর মান 1 থাকলে এম এর মান পাওয়া যায় 0। সিম্পলি তোমরা এই সূত্র 2L+1 যে এই সূত্রটার মধ্যে ফেলেই তোমরা বের করতে পারবা। এল এর মান এখানে 1 বসালে 1, 2 × 2 + 3। তো এখানে এল এর মান পাওয়া যায় হলো 0। এবারে 2 থাকলে এখানে +1 -1 এরকম আকৃতিতে বাড়তে থাকে, ঠিক আছে? এরকম আকৃতিতে কি বাড়তে থাকে। তো এই জিনিসটা আমরা মূলত এটাই হলো চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এরপরে আমাদের যেটা আছে দেখো, এরপরে আছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। যদি আমরা পরের পেজে যাই, পেজ নাম্বার হলো 25, এর পরের পেজে গেলে তোমরা বুঝতে পারবে। এই যে চিত্রটা দেখো, স্পিন্ডল বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখানে দেখো এরপরে কি বলছে? এস বা এম এস ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে আবর্তনের করার সময়
করার সময় নিজ অক্ষে আবার লাঠিমের মতো ঘুরতে থাকে, মূলত ঘুরতে থাকে, এবং এই অবস্থায় ইলেকট্রন একটি ক্ষুদ্র চুম্বকের মতো আচরণ করে নিজ অক্ষের উপর এরূপ আবর্তনকে ইলেকট্রনের স্পিন বলা হয়। আর ইলেকট্রনের স্পিন গতি অর্থাৎ নিজের অক্ষের উপর ঘূর্ণনের দিক প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় তাকে আমরা স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলি। এই কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস বা এম এস দ্বারা প্রকাশ করি। তো এটার মান মূলত এই দুইটা হয়, মূলত পজিটিভ হাফ এবং নেগেটিভ হাফ, এই দুইটাই হয়। পজিটিভ দিকে ইলেকট্রন ঘুরে, আবার কখনো নেগেটিভ দিকে ইলেকট্রন ঘুরে। ঠিক আছে, জিনিসটাকে আরও বিস্তারিতভাবে যদি আমি বুঝাই, দেখো এই যে আমরা দেখি পরমাণু, এগুলো সব কিছুই পরমাণু। এই পরমাণু এই যে ইলেকট্রনগুলো, এগুলো তো এরকমভাবে ঘুরতেছে। ঠিক আছে, এরকমভাবে চারোদিকে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে এই নিউক্লিয়াসের চারদিকে ঘুরতেছে। আবার এই পরমাণুটি কী করতেছে, এই নিজ অক্ষে, অর্থাৎ এটা নিজ অক্ষেও এরা কি ঘুরতেছে, অনেকটা পৃথিবীর মতো। তুমি যদি আমি কল্পনা এখানে আমরা দেখাই, এটা হলো ধরো মাঝখানে হলো, এটা হলো সূর্য, এই যে সূর্য, আর এটা হলো পৃথিবী, এটা হলো পৃথিবী, একটু বড় আঁকি ফেলছি। তো দেখো, এটা যদি আমরা ধরি পৃথিবী, এটা পৃথিবী ধরলাম, আর এটা ধরলাম সূর্য। তো দেখো পৃথিবী এরকমভাবে ঘুরতেছে। ঠিক আছে, আমরা তো জানি পৃথিবী সূর্যের চারদিকে এরকমভাবে ঘুরতেছে। তো এরকম ঘুরতে ঘুরতে পৃথিবী একটা রোটেট কমপ্লিট করলো, এটাকে আমরা বলতেছি কি বার্ষিক গতি। আবার পৃথিবী কিন্তু নিজ অক্ষের চারদিকে আরেকবার ঘুরে। ঠিক আছে, পৃথিবী কিন্তু দুইভাবে ঘুরে, একটা হচ্ছে সূর্যের চারদিকে ঘুরতেছে, আরেকটা হলো নিজ অক্ষেও ঘুরতেছে। নিজ অক্ষে ঘোরার জন্য কি দিন রাত হয়, আর এই সূর্যের চারদিকে ঘোরার জন্য আমরা বছর কাউন্ট করি। ঠিক আছে, তো সেম জিনিসটা আসলে পরমাণুর ক্ষেত্রে, এখানে পরমাণুর ক্ষেত্রেও সেম জিনিস, পরমাণু এরকমভাবেও ঘুরতেছে আবার নিজ অক্ষেও ঘুরতেছে। তো এটাকে প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করি তাকে আমরা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বলতেছি। তো আশা করি বুঝছো আজকের ক্লাসটা। আর আজকের ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে। আর চ্যানেলটায় যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের ক্লাসরুম 1 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবে, যেন পরবর্তীতে আরও এইরকম ক্লাস অনেকগুলো আমরা দিব, অনেকগুলো অধ্যায়, সবগুলো অধ্যায় কভার করার ট্রাই করব, তোমরা যেন সেখানে পেয়ে যেতে পারো। তো ধন্যবাদ তোমাদের এতক্ষণ সঙ্গে থাকার জন্য।